সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি এর সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ফার্স্ট এইড অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে ঘাড় ব্যথার কারণ ও চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, ডিপিআরসি। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের এটিএন নিউজের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ। এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা আজকে ঘাড় ব্যথার কারণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ঘাড় ব্যথা হয় না এরকম মানুষ আসলে খুঁজে পাওয়াটা এখন দুষ্কর। কি কি কারণে ঘাড় ব্যথা হতে পারে সেই বিষয়ে প্রথমে জানব। আপনাকে ধন্যবাদ। আসলে বর্তমান যে যুগে, এই যুগে ঘাড় ব্যথা একটা অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্পেশালি আমরা দেখছি মধ্যবয়সী যারা বিভিন্ন কাজকর্মে জড়িত বা যারা পরিবারের প্রধান উপার্জনক্ষম লোক, তারাই এই সমস্যা সবচেয়ে বেশি ভুগে থাকে। আধুনিক এই যুগে আমাদের ডিভাইসের ব্যবহার অনেক বেশি। আমরা যেই পেশায় থাকি না করো, যে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক বা কম্পিউটিং করে বা ডেস্ক জব, ইভেন কি আমাদের বাচ্চারা, স্টুডেন্ট যারা আছে, তারাও কিন্তু কোনো না কোনো একটা ডিভাইস তারা ব্যবহার করছে। অনলাইনেও ক্লাস করে থাকে, অনলাইনে ক্লাস করছে। আমাদের মা বোনরা যারা বাসায় থাকে, তারাও বিভিন্ন কারণে বিভিন্ন ডিভাইসে অভ্যস্ত হয়ে পড়েছে। সেটা কাজের ক্ষেত্রে হোক, পারিবারিক বা রান্নাবান্নার ক্ষেত্রে। এই যে ডিভাইসগুলোর ব্যবহার, এই সকল ব্যবহারে দেখা যায় যে অনেক সময় ঘাড় আমরা সামনে ঝুঁকে রাখি দীর্ঘ সময়। এই যে সামনে ফরওয়ার্ড বেন্ডিং, ঘাড় দীর্ঘ সময় ঝুঁকে রাখতে রাখতে পাশাপাশি হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস কমে গিয়েছে, চলাফেরা, হাঁটা বা যেটা আমরা বলি অ্যারোবিক এক্সারসাইজ। এই যে অ্যারোবিক এক্সারসাইজগুলো কমে যাওয়ার কারণে ঘাড়ে দেখা যায় যে আমাদের যে মাস্কুলো স্কেলেটাল যে সিস্টেম, হাড় এবং মাসেল, লিগামেন্ট, এই সিস্টেমগুলোর উপর একটা বড় আকারের ইনজুরি হচ্ছে নিয়মিত। তার অন্যতম যে ইনজুরিটা আমরা পাই ঘাড়ের ডিস্ক প্রোলাপস বা অনেক সময় স্লিপ ডিস্ক বলে থাকে। অনেক সময় আপনার অনেক ডাক্তাররা বোঝাতে গিয়ে আমরা বলি যে রগে চাপ খেয়েছে। এইটা একেবারে কমন ঘাড় ব্যথার অন্যতম কারণ। তাছাড়া বয়সজনিত আর্থ্রাইটিস, যেমন স্পন্ডাইলোসিস, মানে মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গিয়ে আবার ওখানে অস্টিওফাইট তৈরি হতে পারে, মানে হাড় বেড়ে যেতে পারে। সাধারণত 40 ঊর্ধ্ব নরনারী এই সমস্যায় ভুগে থাকেন। এগুলো হচ্ছে কমন ঘাড় ব্যথার আমরা যে কারণগুলো পাই। তাছাড়া বিভিন্ন ইনজুরি থেকে ঘাড়ে ব্যথা হতে পারে, চলাফেরা, কাজকর্মে বিভিন্নভাবে। অনেকে আছে অতিরিক্ত বোঝা মাথা নিয়ে কাজ করতে হয়, ভারী জিনিস নিয়ে কাজ করতে হয়, অথবা ট্রমা, রোড অ্যাক্সিডেন্ট, অ্যাসাল্ট। সারা বিশ্বে আপনি জানেন যুদ্ধ বিগ্রহ চলছে। তো বিভিন্ন দেশে এই যে যুদ্ধ বিগ্রহ মানে ফিজিক্যাল বিভিন্ন ইনজুরিগুলা, তা থেকে কিন্তু ঘাড়ে সমস্যা হয়। শোয়া থেকে ঘাড়ে সমস্যা হচ্ছে। ইভেন কি আমরা একটা ইনজুরি বলি হুইফ্ল্যাশ ইনজুরি। হুইফ্ল্যাশ ইনজুরিটা হচ্ছে অনেক সময় খেয়াল করবেন, আমরা যারা লং জার্নিতে বাসে যাই, ঘুমিয়ে পড়লো, বাস হঠাৎ করে ব্রেক করলে কিন্তু ঘাড়ে এই হুইফ্ল্যাশ ইনজুরি হওয়ার চান্স থাকে। এগুলো কমন ঘাড় ব্যথার অন্যতম কারণ। তাছাড়া আপনার অনেক সময় অনেকে একটু ঘাড়ে বিভিন্ন মাসাজ করে, স্পেশালি সেলুন বা পার্লারে গিয়ে। তা থেকে ঘাড়ের কিন্তু আমাদের কাছে মারাত্মক ডিস্ক প্রোলাপস এবং ইনজুরি নিয়ে রুগীরা আসে। ঘাড়ের লিগামেন্টে প্রবলেম হয়, কার্ভেচারে প্রবলেম হয়, আমাদের কাছে নিয়ে আসে। এইটা হচ্ছে মাস্কুলোস্কেলেটালের মেইন কারণগুলা। আর কিছু আছে আপনার আপনার ইনফেকশাস ডিজিজ হতে পারে, যেমন অনেক সময় টিবি হতে পারে মেরুদণ্ডে বা ঘাড়ে, তা থেকে হতে পারে। ক্যান্সার হতে পারে, তা থেকে হতে পারে। আর কিছু অন্য কারণের মধ্যে যেমন হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ, এই দুইটাই, হাই ব্লাড প্রেশার এবং লো ব্লাড প্রেশার, দুটা থেকেই কিন্তু ঘাড়ের ব্যথা হতে পারে। মাথার সমস্যা থেকেও কিন্তু ঘাড় ব্যথা হতে পারে, চোখের সমস্যা থেকেও ঘাড় ব্যথা হতে পারে, দাঁতের সমস্যা থেকেও ঘাড় ব্যথা হতে পারে, অনেক কারণে হতে পারে। রক্ত চলাচল যদি যে আর্টারিগুলো আছে, ক্যারোটিড আর্টারি, আর্টারির প্রবলেম থাকলে ঘাড় ব্যথা হতে পারে। তবে আমরা মানে মেইনলি যে ঘাড় ব্যথার কারণগুলো পাই সেটা হচ্ছে মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার। এই যে হাড় ও জোড়ার মাংসপেশির সমস্যা নিয়ে
বেশিরভাগ মানুষ ঘাড় ব্যথায় ভুগে থাকে। আচ্ছা আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে মাথা ব্যথা হলে ঘাড় ব্যথা হতে পারে। মাথা ব্যথার সাথে আসলে ঘাড় ব্যথার আসলে সম্পর্কটা কোথায়, সেই বিষয়ে জানবো। আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের মাথা হচ্ছে, ব্রেইন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মেইন অংশ, এবং সেখান থেকে আমাদের ঘাড়ের মাধ্যমে স্পাইনাল কর্ডটা আমাদের একেবারে কোমর পর্যন্ত চলে গিয়েছে, পায়খানার রাস্তা পর্যন্ত। তো এই যে পুরা সিস্টেমটা, নার্ভাস সিস্টেমটা, এটা ব্রেনের সাথে পুরোটাই ওতপ্রোতভাবে জড়িত, এবং নার্ভ সাপ্লাই হয় ধরেন একই নার্ভের আপনার ইনারভেশন বিভিন্ন ভিসেরা, বিভিন্ন আমাদের শরীরে বিভিন্ন জায়গায় যেতে পারে। তো যার কারণে দেখা যায় মাথায় যদি কোনো প্রবলেম হয়, এবং মাথা এবং ঘাড় খুব মানে কাছাকাছি দুইটা আমাদের পার্ট বডির, তো তা থেকে অনেক সময় ঘাড়ে ব্যথা হতে পারে। আমরা যেরকমটা শুনছিলাম যে উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ থেকেও কিন্তু ঘাড়ে ব্যথা হতে থাকে। অনেকেই কমপ্লেন করে থাকে আমার ঘাড়ের ব্যথাটা হাতের দিকে চলে আসছে। তো এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? ধন্যবাদ। এই ঘাড় ব্যথার সাথে হাতের ব্যথা, অনেক সময় রুগী আমাদের কাছে এসে বলে যে স্যার আমার হাতে প্রবলেম, পুরো হাতটা অবশ লাগে, আঙ্গুল ঝিঝি করে বা বোধহীন, বা রুগী তার আঞ্চলিক ভাষায় তার অনুভূতিগুলো প্রকাশ করে। যে কিছু রুগী বলে আমার হাতটা মনে হয় যে কেটে ফেলতে হবে, বা খেয়ে যায়, নিয়ে যায়, মানে চাবানো, কামড়ানো, এই যে আঞ্চলিক ভাষাগুলো তারা ব্যবহার করে। আমরা যখন অ্যাসেস করে বলি যে আপনার ঘাড়ে প্রবলেম থেকে হচ্ছে, রুগী বিশ্বাসই করতে রাজি না, বলে স্যার আমার ঘাড়ে কোনো ব্যথা নাই, আমি ঘাড় নাড়াতে পারি, কোনো কষ্ট নেই, আমার সব সমস্যা হাতে। তো এই জিনিসগুলো আমাদের রুগীরা হয়তো জানে না, কিন্তু আমরা যদি হিউম্যান অ্যানাটমি দেখি মানুষের, আমাদের হাতে যে নার্ভগুলো সাপ্লাই হয়, স্পেশালি হাত, নট অনলি নার্ভ, নট অনলি আপনার এই যে ব্লাড ভেসেলগুলো, সবই কিন্তু ঘাড় হয়ে আমাদের হাতে চলে আসছে। তো ঘাড়ে যদি কোনো সমস্যা হয়, স্পেশালি নার্ভ রুট কম্প্রেশন হয়, বা স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়, বা এনি ইনজুরি ঘাড়ে হয়, বা হাড় যদি সরে যায়, অনেক সময় হাড় লিস্থেসিস হতে পারে, ভেঙে যেতে পারে, তখন কিন্তু ওই ব্যথাটা রেফার্ড পেইন হিসেবে আমরা বলি, মানে রেফার্ড পেইন হিসেবে হাতে চলে আসতে পারে। এবং ঘাড়ের যে রুটগুলো আছে, এক একটা রুটের ইনারভেশন এক এক জায়গায় হাতের, ধরেন যদি আমরা এই ছোট আঙ্গুলগুলো চিন্তা করি, তখন সার্ভাইকেল 7, 8 ওই লেভেলে প্রবলেম। তারপরে হচ্ছে আপনার উল্টো দিকে হলে আরেক দিকে প্রবলেম, বা আমরা আলনার ইনারভেশন আছে, মিডিয়ান নার্ভের ডিস্ট্রিবিউশন আছে। সো অ্যাকর্ডিং টু নার্ভ ডিস্ট্রিবিউশন, ওই অনুযায়ী তার কিন্তু কমপ্লেইনগুলো রুগী আসতে পারে বা আমাদের কাছে বলতে পারে। তো হাতে ব্যথা বা হাতে অবশ, ঝিঝি হলে আমাদের মতো যারা এই রুগী নিয়ে আমরা বাত ব্যথা বিশেষজ্ঞ আছে, আমরা কিন্তু ফার্স্ট চিন্তা করি এটা ঘাড় থেকে আসার সম্ভাবনাটাই বেশি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, সময় হয়ে গেল ফার্স্ট এইড থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইডে। আমরা কথা বলছিলাম ঘাড় ব্যথার কারণ ও চিকিৎসা নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, আমরা যেরকমটা জানি যে বালিশের সাথে আসলে ঘাড় ব্যথার একটি সম্পর্ক আমরা খুঁজে পাই। অনেকেই আমরা পূর্বে আমাদের মা বা দাদি নানিদের দেখতাম যে বালিশ রোদে দেওয়ার যে বিষয়টি, তো এটি আসলে কতটা বিজ্ঞানসম্মত, বা আপনারা এটিকে কতটা সাপোর্ট করেন, বা কেমন বালিশে শোয়া উচিত? ধন্যবাদ। এটা খুবই ইম্পর্টেন্ট। মানে আমরা বারবার বলছি আর্গোনমিক্স, মানে কাজের ভুল, ভুল, মানে ধরেন আপনি যে কাজটা করছেন সেটাতে ভুল। এখন শোয়া, অন্তত একটা মানুষ ন্যূনতম 6 থেকে 8 ঘন্টা ঘুমায়, এটা একেবারে কমন। এবং আমরা মেডিকেল সায়েন্সে আমরা যারা ডাক্তার আছে, আমরা রোগীদেরকে বলি হ্যাঁ আপনাকে ন্যূনতম 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। তো ঘুমাতে গেলে বালিশের ব্যবহার আসছে, এবং প্রাচীনকাল থেকে এটা চলে আসছে। এই বালিশটা যদি অত্যধিক উঁচু হয় এবং হার্ড হয়, খুব শক্ত হয়, তখন ঘাড়ের যে কার্ভেচার আছে আমাদের সি কার্ভ, অনেকের ধারণা আমার মেরুদণ্ডটা আমাদের মনে সোজা, ইংরেজি আই অক্ষরের মতো, তা না। মেরুদণ্ডটা আপনার বিভিন্ন দিকে কার্ভেচার আছে, ঘাড়ে একটা, পিঠে একটা, কোমরে একটা। তো ঘাড়ে যে সি কার্ভটার উপর একটা প্রেসার পড়ে, এবং 8টা ঘন্টা যখন সে শুয়ে থাকে তখন কিন্তু সি কার্ভের উপর প্রেসার হয়ে তখন ঘাড়ে ইনজুরি হতে পারে, এবং ঘাড় ব্যথা, হাতে ব্যথা হতে পারে। তো এই জন্য আমরা বলি বালিশটা হতে হবে
পাতলা এবং সফট নরম। আচ্ছা। আর আপনি যেটা বলছেন এই যে রোদে দেওয়া, আমাদের মা বোনরা আগে দিত, এটার অবশ্যই সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। রোদে দেওয়ার হচ্ছে একটা জিনিস যখন আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন তখন এটা তার ফার্মনেসটা নষ্ট হয়ে যায়, মানে বালিশের যে তার যেই বৈশিষ্ট্য সে হারিয়ে ফেলে। দীর্ঘদিন ইউজ করতে 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 এটা হার্ড হয়ে আসে, শক্ত হয়ে আসে এবং এক জায়গা উঁচা আরেক জায়গা ন্যাচা হয়ে যায়, যেহেতু মাথাটা একটা জায়গায় থাকে। এই জন্য যখন এটা রোদে দেওয়া হয় এটা আবার তার রিকয়েলিং হয়, সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এটা অবশ্যই সায়েন্টিফিক্যালি খুবই প্রুভেন, যদিও এটা মা বোনরা জানে না, ওনারা ন্যাচারালি এটা করে আসছে। তো আমরা সাজেস্ট করি সবসময় পাতলা বালিশে ঘুমানো, এবং পাতলা এবং সফট হতে হবে এবং নরম। অনেকে পাতলা বালিশে ঘুমায় কিন্তু খুব হার্ড, এই জাতীয় বালিশ ইউজ করা যাবে না। আবার অনেক বালিশ আছে রিকয়েলিং হয়, ধরেন বালিশটা আপনার মাথা দিলে চেপে যায় আবার এটা উঠে আসে, এটাও করা যাবে না। মানে আমরা যে আমাদের যে শোয়ার পরে মেরুদণ্ডের যে লেভেলটা থাকবে সব সময় কোমর যে লেভেলে থাকবে ঘাড়ও সেম লেভেলে থাকবে, ওইভাবে আমরা একটা বালিশ ব্যবহার করলে এই সমস্যাগুলো তৈরি হবে না। আচ্ছা, পার্লারে বা স্যালনে গিয়ে অনেক সময় অনেকে ম্যাসাজ নিয়ে থাকে, আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন। তো অনেক সময় সেক্ষেত্রেও ঘাড়ে ব্যথার সঞ্চার হতে পারে, তো এই বিষয়ে কি বলবেন? অবশ্যই, এবং আমরা প্রায় এই রোগীগুলো পেয়ে থাকি, যে রোগীর হিস্ট্রিতে দেখি যে ঘাড় ফুটানো, স্পেশালি মাসাজ করে সেলুনে গিয়ে। একটা সেলুনে যারা বারবার আছে তারা তো আসলে কোনো ডাক্তার না, তারা কোনো অ্যানাটমি পড়েও আসে না, তারা কিছু জানেও না। তারা অনেক সময় তার ক্লায়েন্টকে আরাম দেওয়ার জন্য ম্যাসাজ করে বা পার্লারে ম্যাসাজ করে, তখন কিন্তু ঘাড়ের যে আমাদের যে বোনসগুলো আছে, লিগামেন্ট আছে, মাসেল, এগুলো ইনজুরি করে ফেলে তারা। অনেকে কিন্তু, আমি যেহেতু জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, যেটা আমরা বলি পঙ্গু হাসপাতাল, এখানে আমি দীর্ঘদিন পড়ালেখা আমি ওখানে করেছি। তো সেখানে আপনি ইমার্জেন্সিতে ক্যাজুয়ালিটিতে গেলে দেখবেন সারা দেশ থেকে কত রকম ইনজুরি রুগী আসে। তার এক প্রকার ইনজুরি রুগী কিন্তু এই ঘাড়ের ফুটানো বা ঘাড় মাসাজ, বা অনেক সময় বাচ্চাদের দিয়ে করে, অনেক সময় সেলুনে বা বিভিন্নভাবে। সো আমি সাজেস্ট করবো আপনার মাধ্যমে যারা রুগী আছেন, আপনারা কখনো মাসাজ বা সেলুন পার্লারে গিয়ে বা বাচ্চাদের দিয়ে বা অন্য কাউকে দিয়ে, অনেকে বন্ধু বান্ধব দিয়ে আপনারা এটা করেন, এটা করবেন না। এতে কিন্তু আপনি অনেক সময় জীবন সংকট হতে পারে, অথবা আপনি সারা জীবন প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে আপনাকে ভুগতে হবে। আচ্ছা স্যার, এবার চলে যাবো যে অনেকেই আসলে ব্যথা হলে ব্যথানাশক ওষুধ সেগুলো খেয়ে থাকে, যে ব্যথা হলেই আমরা একটা ব্যথানাশক ওষুধ খেলাম, কিছুদিন পর সেটি হয়তো আবার দেখা দিল, সাময়িকভাবে ব্যথাটা একটু রিলিফ পাওয়া গেল। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আসলে কিছু পেইন কিলার আছে যেটা ওটিসি, মানে আমরা ডাক্তারের পরামর্শ ছাড়াও পেইন কিলার পাওয়া যায়, সারা বিশ্বেই পাওয়া যায়। তো যার কারণে সাধারণ মানুষ ব্যথা পেলে পেইন কিলার খায়, বা যারা ফার্মাসিতে আছেন ড্রাগ শপে তারা হয়তো দিয়ে দেয়। তো আমাদের ব্যক্তিগত আমার মতামত এবং আমার যে প্র্যাকটিসের অভিজ্ঞতা, আমি বলবো কোনো একটা ইনজুরি, যেমন সারা দেশেই কিছুদিন আগে মানুষ ইনজুরি হয়েছে বিভিন্ন আন্দোলনের কারণে, রোড অ্যাক্সিডেন্ট বা পড়ে গিয়ে ইনজুরি হতেই পারে। তো ইনজুরি হলে সাময়িক সে পেইন কিলার নিতে পারে, এটা কিন্তু আমরা না করি না, যদি তার কোনো জানা মতে বড় কোনো উচ্চ রক্তচাপ বা হার্টের বা কিডনির রোগ না থাকে। তো সেই ক্ষেত্রে এনএসএ ডিএস যে কোনো একটা নিতে পারে। কিন্তু ধরেন দীর্ঘমেয়াদী ব্যথা, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত, তখন যখন আপনি দীর্ঘমেয়াদী পেইন কিলার নিতেই থাকবেন, তখন কিন্তু আপনার কিডনির উপরে প্রভাব পড়বে, আপনার যে আমাদের জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এটার উপরে আলসারেশন হতে পারে, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, লিভার এবং আমাদের যে সিস্টেমিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন যে দীর্ঘমেয়াদী সমস্যা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া পেইন কিলার বা ব্যথার ওষুধ নিজে নিজে নেওয়া যাবে না। আচ্ছা, ঘাড় ব্যথা হলে অনেক ক্ষেত্রে আমরা অপারেশনের কথা আমরা শুনে থাকি, সেটি যদিও খুব কম। তো অপারেশন আসলে এটি কখন করা উচিত, কোন মুহূর্তে করা উচিত, সেই বিষয়ে জানবো। ঘাড় ব্যথার আমরা যে কারণগুলা আমরা বিরতির পূর্বে বলেছিলাম, যে কমন কারণ পিএলআইডি বা হাড় ক্ষয়জনিত, বয়সজনিত ইনজুরি, মোস্ট অফ দ্য 90 থেকে 95% রোগী কনজারভেটিভ চিকিৎসা সুস্থ হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা রিহ্যাব ফিজিওর কথা বলি, ইলেকট্রোথেরাপি, বিভিন্ন এক্সারসাইজ, ওই যে আর্গোনমিক্স বললাম যে পাতলা বালিশ ব্যবহার করা, অনেক সময় আমরা রোগীকে ঘাড়ে একটা কলার দিই, সার্ভাইকাল কলার, এগুলো দিই, ঘাড়ের বিভিন্ন ব্যায়াম দিই।
এই গতানুগতিক এবং মডার্ন যে পুনর্বাসন চিকিৎসা আছে এতেই রুগীরা ভালো হয়ে যায়, অপারেশনের প্রয়োজন হয় না। কিছু রুগীর ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হতে পারে। কি জাতীয় রুগী? যাদের ঘাড়ে ডিস্ক প্রলাপস হয়ে সার্ভাইকাল মাইলোপ্যাথি বা কর্ড কম্প্রেসড হয়ে নার্ভ টোটালি ড্যামেজ হয়ে গিয়েছে, ইনজুরি হয়ে গিয়েছে, হাত টোটালি প্যারালাইসিস, হাঁটতে পারে না, বা 4 হাত পা অবশ হয়ে আসছে, চলাফেরা একেবারে বিছানায় পড়ে গিয়েছে, তখন সার্জারি একটা ইন্ডিকেশন আসতে পারে। ঘাড়ে যদি লিস্থেসিস হয়, ধরে না ঘাড়ের হাড় সরে গিয়েছে, রোড অ্যাক্সিডেন্ট, ট্রমা, আঘাত পেয়ে, তখন কিন্তু ইমার্জেন্সি সার্জারি প্রয়োজন হতে পারে। ঘাড়ে যদি কোনো ইনফেকশিয়াস ডিজিজ হয়, আমরা বলেছিলাম ইতিপূর্বে যে টিবি হতে পারে, ক্যান্সার হতে পারে, এই জাতীয় কোনো মানে ইনফেকশন যদি হয়, তখন হয়তো সার্জারির ইন্ডিকেশন আসতে পারে। তবে এই কেসগুলা খুবই কম। আচ্ছা, আধুনিক কি কি চিকিৎসা রয়েছে ঘাড় ব্যথার ক্ষেত্রে? আমরা বলবো আধুনিক চিকিৎসার মোটোটি হচ্ছে প্রিভেনশন, এবং প্রিভেনশনের মধ্যে আমরা যেহেতু জানি যে আমার বালিশ উচ্চ ব্যবহার করলে ঘাড় ব্যথা হতে পারে, সামনে ঝুঁকে কম্পিউটিং করলে ঘাড় ব্যথা হতে পারে, বিভিন্ন ইনজুরি থেকে হতে পারে, তো আমরা এই জন্য জনসচেতনতাটাকেই মনে করি যে আধুনিক চিকিৎসার একটা মেইন মানে ফ্যাক্টর। যদি মানুষ জানে যে আমরা এইভাবে চলাফেরা করব, এইভাবে কম্পিউটার ব্যবহার করব, মোবাইল ফোনটা কিভাবে ধরবো, এগুলো যদি আগে থেকেই মেনটেন করা যায়, তাহলে অনেকাংশে কিন্তু এইটা প্রিভেনশন করা যায় এবং ট্রিটমেন্টও হয়। আর যাদের হয়ে গিয়েছে তাদেরকেও কিন্তু আপনাকে এই প্রিভেনশনটা মেনটেন করতে হবে। আর আমরা এই সকল রোগীদেরকে রোগ নির্ণয় করে কনফার্ম ডায়াগনোসিস করে বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি। যেমন আমরা অনেক সময় যেমন শক ওয়েভ থেরাপি খুবই ইফেক্টিভ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, বিভিন্ন ডিকম্প্রেশন, যদি ঘাড়ের রগ চাপ খেয়ে থাকে তো চাপটা আপনি অপারেশন ছাড়া যদি আপনি রিলিজ করতে হয় তাহলে আপনাকে ডিকম্প্রেশন করতে হবে, সেটা আমাদের মেশিনের মাধ্যমে আমরা কাজটা করি। অনেক সময় আমরা আমাদের নিজেদের হাতে বিভিন্ন ম্যানিপুলেশন থেরাপি আছে যেটা নিজেদের হাতে ডিকম্প্রেশন করে থাকি। তো এই ক্ষেত্রে তো মানে আমাদের মতো যারা চিকিৎসক তারাই এই কাজটা করতে পারে, কারণ আমরা এই সাবজেক্টে পড়ালেখা করে এবং ট্রেনিং প্রাপ্ত। পাশাপাশি আমরা রুগীদেরকে বিভিন্ন বৈজ্ঞানিক এক্সারসাইজ দিয়ে থাকি, যেমন ঘাড়ের স্ট্যাটিক টাইপ এক্সারসাইজ, তারপরে স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ। আমি নামগুলো বলছি যেহেতু অনেকে বুঝে না, অনেকে মনে করে যে এক্সারসাইজ মানে শিখিয়ে দিলে হয়ে যাবে, ব্যাপারটা তা না। প্রতিটা এক্সারসাইজ নির্ভর করে কোন মাসেলটা আমার দুর্বল, কোন মাসেলটা এফেক্টেড, কোন ডিস্কের উপরে কম্প্রেশন, কোন হাতে প্রবলেম এবং কার্ভেচার কোথায়, ওই অনুযায়ী আমরা প্রত্যেকটা এক্সারসাইজ মাসেলগুলো ধরে ধরে আমরা বিভিন্ন ম্যানিপুলেশন, যেটা আপনার আধুনিক বিভিন্ন মেশিন এবং আমাদের হাতের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার অত্যন্ত সুন্দর উপস্থাপনার জন্য। ঘাড় ব্যথা সম্পর্কে আমি আশা করছি আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে ঘাড় ব্যথার কারণ ও চিকিৎসা সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন। আপনারা ধারণা পেলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।